মুখার্জি যে পরিকাঠামো উন্নয়ন উনি ইনফ্রাস্ট্রাকচারের উপর প্রচন্ড জোর দিয়েছেন। এখন উনার নামে জম্মু অ্যান্ড কাশ্মীরের চেনানি নাসিক যে টানেলটা আছে সেটার নাম মাননীয় প্রধানমন্ত্রীজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল সেটা দিয়েছেন। কথাটার অর্থ হচ্ছে যে আজকে আমরা যখন এই টাউন হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে, এখানে মেয়র সাহেব আছেন, উনি একটা ফাইল পাঠিয়েছেন আমাকে। উনি বললেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দেওয়ার জন্য এর আগেও আমরা একটা ল্যান্ড আমরা করেছি এখানে। আমরা আমার যে সরকারি বাংলো আছে সেটাকে আমাদের সরকার আসার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ল্যান্ড করা হয়েছে। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে বাস স্ট্যান্ড আছে, হ্যাঁ নাগেরজোলা বাস স্ট্যান্ডে, সেখানে ওনার নামে আমরা করেছি। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। তো এইবার এটাকে যখন নাম দিলাম হই 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 বিষয়, আরে বলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কেন দেবো? কার নামে দেবো? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে দেবো না তো কার নামে দেবো? কয়েকদিন জম্প করেছে, হইচই করেছে। এখন ওনার নামে আমরা এখানে একটা মূর্তিও আমরা সেখানে ব্রোঞ্জের একটা প্রতিষ্ঠিত করব। তো আমরা সম্মান দিতে জানি, সম্মান আমাদের দিতে হবে। আমাদের ত্রিপুরাতে যারা জনজাতিরা আছেন, আমরা বারবার বলছি জনজাতিদের, এর আগেও তো অনেক সরকার ছিল। আমরা এই যারা মহারাজারা ছিলেন, মহারাজাদের যাতে কেউ না চিনতে পারে তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। আমরা এসে ডক্টর আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী এসে এবং ওনার মর্মমূর্তিও সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। পরবর্তী সময়ে যখন নতুন এয়ারপোর্ট হয়েছে সেখানেও আমরা আবার আরেকটা মর্মমূর্তি ওনার বীর বিক্রম কিশোর মানিক্য। আমাদের বাড়ির সামনে আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে একটা আইল্যান্ড ছিল নামগোত্রহীন, সেখানে আমাদের সরকার আসার পর আমরা এটা 0 মাইল ফলক তোমাদের অবগতির জন্য জানাচ্ছি। এখান থেকে উদয়পুর 50 কিলোমিটার, কিন্তু সেটা কোথা থেকে স্টার্ট হয়েছে? সেটা হয়েছে ওই কামানচেমনের সামনে যে আইল্যান্ড 0 মাইল ফলক, আমরা ছোটবেলায় দেখেছি, মাটির নিচে চলে গেছিল, সেটাকে উঠিয়ে সুন্দরভাবে সেটাকে আবার সেটাকে আমরা সম্মান দিয়েছি এবং ওখানে আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর একটা মূর্তি প্রতিষ্ঠিত করেছে। আমরা সম্মান দিতে জানি। ভারতীয় জনতা পার্টি যারা এই দেশের জন্য কাজ করেছে কেন আমরা সম্মান দেব? আমরা এই কাজটা সবসময় করি। তো এরকম আমরা যখনই আমরা শুনে অনেক বাইরে যখন কথা বলি যে ত্রিপুরার সম্পর্কে এমন একটা নাম বলুন, কার সম্পর্কে? আমরা বললাম যে আপনারা এস.ডি. বর্মনের নাম শুনেছেন, লাচা এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন তো জানতেন। তো কোথাকার? যখন ত্রিপুরার নাম বলি সবাই চিনে যায়, আচ্ছা ত্রিপুরা মেয়ে যেন মোয়া। তো উনার নামে যখন আমি মুখ্যমন্ত্রী হই, উনার নামে এয়ারপোর্টে আসতে দেখবেন একটা পূর্ণ বয়া একটা মূর্তি আমরা স্থাপন করেছি। সম্মান দিতে জানি। তো আমরা সম্মান দিচ্ছি এরকম যিনি কি রাষ্ট্রনেতা, এই দেশের জন্য বলিদান হয়েছে, এত কাজ করেছেন। এটা নিয়ে ওদের সমস্যা আছে। আরে এটা তো লেনিনের নামে দেওয়া উচিত ছিল, তাহলে কোনো সমস্যা হতো না। বা স্টেলিনের নামে, স্টেলিন তো এত লোক খুন করেছে, আপনারা জানেন যে জার্মানির হিটলার থেকেও নাকি বেশি মানুষকে খুন করেছে। তো এরা তো এইসব লোকের পেছনে ঘুরে। আমরা মানুষকে সম্মান দিতে জানি। আজকে এখানে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে আলোচনা রেখেছেন। এগুলো নিয়ে একটু আমার মনে হয় পড়াশোনা করলে, আজকে তো এর মাধ্যমে অনেক কিছু দেখা যায়, বইয়ের মাধ্যমে সেগুলোর যাচাই করা উচিত এবং কিভাবে আমাদের রাজ্যকে আমরা আরো উন্নতি করতে পারি। এবং আমরা কিন্তু করছি আমাদের মতো করে, আমরা অনেক কিছু করছি। আজকে স্বাস্থ্য ব্যবস্থার দিকে আমরা অনেক উন্নয়ন করেছি, রাস্তাঘাট থেকে আরম্ভ করে খেলাধুলা সব জায়গার মধ্যে আমরা কাজ করছি। কিন্তু এরপরে নেক্সট কে করবে? আপনাদেরই করতে হবে সবাই। এর জন্য উদ্বুদ্ধ হওয়ার যে বিষয় সেটা তখনই আসবে যখন প্রপার জ্ঞান এবং সেই বুদ্ধিমত্তার যে প্রকাশ সেটা আসে পড়াশোনার মাধ্যমে। সেটা আপনারা করবেন। সবাইকে আমি আত্মত্যাগ, ভারতবর্ষের প্রতি উনার অনন্য অবদান করব। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি অন্যতম সহ সভাপতি ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই ছাত্র সম্মেলনে আমাদের ভারতীয় জনতা পার্টির জীবন, দেশের প্রতি উনার মহৎ অবদানগুলোকে সামনে রেখে
আজকে সভাপতি মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় মহোদয়কে আমরা স্বাগত। রাজ্যের গর্বের ঋষা পুষ্পস্তবক এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি আমরা স্বাগত জানাচ্ছি প্রদেশ যুব মোর্চার মাননীয় সভাপতি বিধায়ক সুশান্ত। আমি প্রথমেই আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের অনুরোধ করব মেয়র বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়কে, মোর্চার সহসভাপতি শ্রী বিকি প্রসাদ মহাশয়, সবাইকে শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে, আমাদের যুব মোর্চার কার্যকর্তাগণ সুরজিৎ সাহা, দিবাঙ্কর মণিক, চম্পা। আমরা সকলে জোরদার করতালির মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা এখন বরণকে ওনারা বরণ করে নেবেন। মাননীয় প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য মহোদয়কে আমরা বরণ করে নেব। এখন আমাদের প্রদেশ ভারতীয় জনতা পার্টির ফরমান আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র বিধায়ক দীপক মজুমদার মহোদয়, ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকের এই ছাত্র সম্মেলনের শুভ উদ্বোধন এর জন্য আমরা সত্যি আনন্দিত। তো সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটার পরে এই জিনিসটা করেছেন, আমরা এই সিএ আমরা যে সরকার নাগরিকত্ব সংশোধনী আইন, সেটা কে প্রথমে আওয়াজ তুলেছেন? এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যে নেহেরু লিকায় যে চুক্তি হয়েছিল, সেখানে যে কারণে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, ডিটেলস বলেছেন, সেই চুক্তির বিরোধিতা করে উনি মন্ত্রিসভা থেকে উনি পদত্যাগ করেন এবং বলেছেন যে আমাদের হিন্দুদের যারা আছেন তাদের নিরাপত্তা দিতে হবে। আজকে এই সিএ এর মাধ্যমে যারা সংখ্যালঘু, ওই দেশের যারা সংখ্যালঘু, সেখানে হিন্দু, বুদ্ধিস্ট এবং খ্রিস্টান, জৈন, শিখ, তাদেরকে এই সিএ এর মাধ্যমে আজকে যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তা করেছেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটা করছেন। এবং নাগরিকত্ব আইন সেটা বলেছেন প্রথমে 2014 ডিসেম্বর অবধি বলেছে, এখন আবার সেটা বাড়িয়ে আবার 2024 ডিসেম্বর পর্যন্ত করেছেন। তো এই জায়গায় তাদেরকে নিরাপত্তার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে উনার যে চিন্তা ভাবনা, সেখানে এর জন্য বলছি অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো উনারা যে কথাগুলো বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস যে কথাগুলো বলেছেন, ঋষি অরবিন্দ, এক একজন দিগ্গজ ব্যক্তি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এত বড় আমরা এখানে একটু আগে ওনার যে রাষ্ট্রগান আমরা করলাম একটু আগে, কি না হয়েছে আমাদের এই মানে ওয়েস্ট বেঙ্গল থেকে এক একজন রামকৃষ্ণ পরমহংসদেব থেকে আরম্ভ করে কে না এখানে এই জন্মগ্রহণ করেছেন, তাদের সম্পর্কে আমরা না জেনে ওই যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন লেনিন সম্পর্কে জানবো নাকি স্টেলিন সম্পর্কে জানবো, তো এদের সম্পর্কে কম একটু জেনে আমাদের এই ভারতবর্ষে যারা একজন নিজের ব্যক্তি যারা আছেন বিবেকানন্দজি সম্পর্কে জানা সেটা প্রয়োজন এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করে দেখেছেন। শিল্পমন্ত্রী হিসাবে উনি যখন ইন্ডাস্ট্রিয়াল পলিসি করেছেন, আপনারা দেখুন যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, তারপরে সার কারখানা সিন্ধুতে, হিন্দুস্তান এয়ারক্রাফটের মতো এরকম অনেক রাষ্ট্রায়ত্ত যে ইন্ডাস্ট্রি করেছেন, সেটাকে দেখুন এখন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে করছেন। মেক ইন ইন্ডিয়া একই জিনিস, কিন্তু উনি বলছেন যে মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর, সেলফ রিলায়েন্ট আমাদের এই দেশ হতে হবে। এই কনসেপ্টই ছিল না আমাদের, নিজের দেশের উৎপাদন এবং ভোকাল ফর লোকাল, এই কথাগুলো তো আগে কোনোদিন শুনিনি আমরা। তো আজকে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো করছেন। আমি সব জায়গায় একটা কথা বলি, স্বদেশ আমাদের এই যে দেশ স্বাধীন হয়েছে, এরপর আমরা ভুলে যাই যে কিভাবে স্বাধীন হয়েছে সেই ইতিহাস কিন্তু আমরা জানতে চেষ্টা করি না। কয়েকটা বিষয় এই কারণে, এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন হর ঘর তিরঙ্গা, প্রতিটা ঘরে আমরা পয়সা দিয়ে কিনে 15ই আগস্টে আমরা হর ঘর তিরঙ্গা, অর্থাৎ দেশের
যার জন্য যারা প্রাণ বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধের ভাবনা সেটা চলে আসছে। এক পেয়ের মাকে না, এক পেয়ের মাকে আমি সম্মান দিলাম। আবার আজকে আমাদের যে বাতাবরণের যে সমস্যা হচ্ছে, পরিবেশ যে দূষণ হচ্ছে, তার প্রতি আমরা গাছ লাগিয়ে সেখান থেকে আমরা অক্সিজেনের মাত্রা আমরা বেশি পরিমাণে পাই, সেই বিষয় হচ্ছে। উনি কি বলছেন? উনি বলছেন যে 75 বছর যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে, উনি বলছেন যে 75 সীমান্ত গ্রাম বীরকানা, অর্থাৎ এক একটা জায়গার মধ্যে আমাদের ত্রিপুরাতেও আমরা 75টা জায়গায় আমরা দেখেছি, আমাদের ত্রিপুরাতেও বহু লোক যারা স্বাধীনতার জন্য তারা প্রাণ বলিদান দিয়েছেন, তাদের নাম আমরা খোদাই করে সেখানে করেছি। এবং অনেক আছে যারা বিএসএফ বা আর্মিতে কর্মরত, তাদের নামও এখনো দেশের জন্য যারা কাজ করছেন সেখানে। এই যে দেশাত্মবোধের ভাবনা যতক্ষণ ধরে না আসবে, তাহলে আমরা ওই জেএনজির যে এখন বর্তমান অবস্থা রয়েছে সেই দিকে আমরা যাবো। বিবেকানন্দ জিকেও জানতে হবে, পণ্ডিত দীনদয়ালজিকেও জানতে হবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অবশ্যই জানতে হবে। মাতৃভাষার প্রসার যদি আজকে বলি, উনি যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, সেখানে প্রথম সেখানে বাংলা কিন্তু এলাউড ছিল না, এবং সেখানে মাতৃভাষা বাংলা যে পঠন পাঠন উনি শুরু করেছেন। অর্থাৎ আমার মাতৃভাষা সেটাকে উনি স্থান দিয়েছেন। এখন বর্তমানে আমাদের কি হয়েছে, সেটাকে সামনে রেখে এখন আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি ওনার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু করেছেন। এবং এখানে কিন্তু একদিক দিয়ে প্রযুক্তিকে যুক্ত করে আমার যে ভার্নিকুলার যে সাবজেক্ট আছে মাতৃভাষা, সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির যে পক্ষকালের কার্যক্রমের যিনি স্টেট কনভেনর মাননীয় এবং আজকের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আমি কয়েকটা কথা, ওনার যে চিন্তা ভাবনা, সেই কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আমি রাখতে চাই। আমরা সবাই জানি যে পরীক্ষা পে চর্চা, সেখানে উনি না করলেও পারতেন, কিন্তু উনি যোগাযোগ করার চেষ্টা করেন। নিশ্চয়ই অনেকে এর মধ্যে ওই মোদীজির যে পরীক্ষা পে চর্চা, এর মধ্যে অনেকে অংশগ্রহণ করেছেন। তো মোদীজি কি বলছেন? ড্রিম দেখা দরকার, স্বপ্ন আমাদের দেখা উচিত। এবং এই স্বপ্ন যখন দেখবো আমরা, বেশি বড় ড্রিম দেখলেই তবেই গিয়ে আমরা কিছু করতে পারবো। ইফ ইউ ওয়ান্ট ক্যানন ইউ উইল গেট পিস্তল। যে বড় জিনিস চিন্তা করতে হবে, বড় কিছু ভাবতে হবে, তবেই আগামী দিন আমাদের এই যে মোদীজি কি বলছেন যে আমার এই যে যুব সমাজে যে ইউর ড্রিমস ইজ মোদিস রিজলভ। এবং যত স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্ন যখনই আমরা দেখবো, একটা স্বপ্ন দেখার পর সেটা রিজলভ যখন হয়, তাহলে আরেকটা নতুন স্বপ্ন দেখার ইচ্ছা হয়, এবং সেটা আবার করার জন্য যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাড়ে। মোদীজি এটাও বলেছেন যে আমাদের আগামী দিনের আমাদের দেশ চলবে কি করে, এই যে চড়াই অর্থাৎ দ্য শো মাস্ট গো অন। আজকে যারা এখানে যারা ছাত্রছাত্রীরা এসছেন, আগামী দিন আমাদের রাজ্যের এবং দেশের ভবিষ্যৎ। কিন্তু আমরা কিন্তু সবসময় অস্থির থাকি, এইভাবে চললে হবে না। এবং আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমরা প্ল্যাটফর্ম পাইনি। আমরা কিরকম প্ল্যাটফর্ম পেয়েছি আমি বলছি আমার ব্যক্তিগত জীবন থেকে। আমাদের মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, 70-71 সনের ঘটনা আমি বলছি, কিভাবে কত লোকের জীবন নষ্ট হয়েছে। তখন আমরা তো মনে হয় 7 লোকদের মতো কোনো রকমে এদিক সেদিক করে ওই 100 চলে গেছে। আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট দ্যাট টাইম। এবং আমার খুব ভালো লাগলো আমাদের মাননীয় সভাপতি এত সুন্দরভাবে বলেছেন, এই দেশকে বা এই রাজ্যকে কিভাবে পিছিয়ে রাখা যায় আন্তর্জাতিক স্তরে, তার জন্য কিন্তু বিভিন্ন কনস্পিরেসি রয়েছে। তৎকালীন সময় ছিল 70-71 সন, স্কুলে যাব, কখন যে বোমা পড়বে আমরা জানতাম না। খালি পড়াশোনা করতে এসছি, সেখানে কিসের বোমা। অর্থাৎ এই যে অস্থিরতা, স্টুডেন্টরা, ভারতবর্ষের
যারা স্টুডেন্টরা থাকবে তারা যদি শিক্ষিত হয় তাহলে তো মুশকিল অন্য দেশের জন্য। কাজে সেখানে অস্থিরতা রাখতে হবে এবং সেখানে বোমা ফেলার পর কি বলতো যে কাগজে বোমা। আমরা সবাই জানি, যারা পুরনো লোক অনেকেই জানে কাগজে বোমা, বোমা না কিন্তু কাগজে বোমা। আর এই বোমা বানাতে গিয়ে আর এই বোমা ফেলতে গিয়ে বহু লোক মারাও গেছে এবং অনেকের অঙ্গহানিও হয়েছে এবং অস্থির একটা পরিবেশ আমরা কিন্তু এখন কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছে না। সেখানে কি হতো আমরা সবাই জানি যে যখন চায়নার যুদ্ধ হলো, ভারত আর চায়নার যুদ্ধ হলো, তারপরে এই কমিউনিস্টদের একটা নতুন কমিউনিস্ট পার্টি আবার সৃষ্টি হলো। আগে ছিল সর্বভারতীয় কমিউনিস্ট পার্টি, সেই সর্বভারতীয় কমিউনিস্ট পার্টি যেটাকে বলে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সেটাকে ভেঙে যারা চায়নাকে সমর্থন করে তাদেরকে সিপিআইএম নাম দেওয়া হয়েছে, আর যারা রাশিয়াকে স্মরণ করে তাদের সিপিআই। এই হচ্ছে অবস্থা। তো সেখানে বোমা পাড়ার আগে বা পরে কি লেখা হতো ওয়ালের মধ্যে? একটা স্কুলের সৌন্দর্য, সেখানে লেখা থাকতো যে চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান। আজকে খুব ভালো লাগছে, আমার প্রেসিডেন্ট সাহেব এত সুন্দরভাবে বলছেন যে মাইন এত আমাদের ছত্তিশগড়ে এই যে নকশালিজম স্টার্ট হয়েছে কেন? এই মাইন যদি ওখান থেকে এক্সট্রাক্ট করে নেয় আমাদের দেশ, আমরা এক্সট্রাক্ট করতে পারবো। সেখানে যদি মানে অস্থিরতা থাকে তাহলে তো এই মাইনের যেগুলো আছে মিনারেল, সেগুলো নিয়ে তো দেশ আগে সামনে চলে যাবে। এগুলো আগে বুঝতে হবে। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে আমাদের আগামী দিনে এই পৃথিবী বা রাজ্যটা তাদের কাছে যাদের কাছে নলেজ থাকবে, এবং এই নলেজের জন্য আমার তো এমনিতে নলেজ আসবে না, সেইভাবে আমার পড়াশোনা করতে হবে। এবং এইরকম একজন লিজেন্ড ব্যক্তি আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা কজন এখানে পড়ি? আমরা তো সব সাবজেক্টস নিয়ে পড়ি, কোনো রকম পরীক্ষায় পাস করতে হবে। কিন্তু তার বাইরেও যে এই ধরনের মহান ব্যক্তি কতজন জানতে হবে? আগে জানতো না, আমরাই তো নিজেরা খুব কম জানতাম, নাম শুনেছি। কিন্তু পরবর্তী সময়ে আমরা জানলাম যে এই ব্যক্তির অবদানের কথা। ওই যে আমাদের যুব মোর্চার যিনি স্টেট প্রেসিডেন্ট, উনি বলেছেন যে বাবার হইল আবার জ্বর, ওষুধে ছাড়ে না। এইভাবে মুঘল সাম্রাজ্যের সম্পর্কে আমরা জানতাম, কিন্তু আমাদের এখানে পণ্ডিত দীনদয়ালজির সম্পর্কে জানানো হতো না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে জানানো হতো না। কাজে আজকের এই যে আজকের এই সম্মেলন, সেখান থেকে এটাই একটা আহ্বান থাকবে, মেসেজ থাকবে যে যিনি ৩৫ বছর বয়সে আজকে আমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির ৩৫ বছর বয়সে তো আমাদের এখানে অনেকেই কিছু করতে পারে বর্তমানে, সেই জায়গায় উনি ভাইস চ্যান্সেলর হয়েছেন, স্যার আশুতোষ মুখার্জির সন্তান। উনি ইচ্ছে বলে আয়েশ করতে পারতেন ঘরে বসে, কেন যেতেন? আজকে আমার পূর্ববর্তী বক্তারা বিষয়গত আলোচনা রেখেছেন যে এই যে রাষ্ট্রবাদী, এই বিষয়টা আমাদের আসেনি যে আমার রাষ্ট্রের জন্য আমার চিন্তা করতে হবে প্রথম। কারণ রাষ্ট্রকে কবজা যদি করা যায় এই যে নকশালিজমের নাম দিয়ে, আমরাও কিন্তু তাতে করে এফেক্টেড হয়েছি। বহু লোক আমরা হারিয়েছি, আমাদের বহু ছেলে যারা আছেন, এবং তাদের মধ্যে ইন্টেলেক্টের যে মাত্রা অনেক স্ট্রং ছিল, কিন্তু তাদেরকে ভুল বুঝে তাদেরকে দাবিত করেছে, এবং একটা জেনারেশন, কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। কারণ আমরা তখন জানতাম না এই দেশের জন্য এরকম ৩৫ বছরের, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে উনি গর্ব করেন যে আমার কাছে সবচেয়ে বড় অস্ত্র রয়েছে ভারতবর্ষে, সবচেয়ে বড় অস্ত্র, এবং সেই অস্ত্রের নাম হচ্ছে আমার যুব সমাজ, ইউথ। এবং তাদের বয়স কত? পূর্ববর্তী বক্তা বলেছেন 18 থেকে 35 বা 40 বছর। এরা গর্ববোধ করেন, এবং এদের উপর মানে বেস করে যত প্রোগ্রাম, যত স্কিম, যা খুশি করছেন, আগামী দিন যেভাবে আজকে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, G20-র কথা আমরা সবাই জানি, সেই জায়গায় উনি কাজ করছেন একমাত্র আমাদের এই
যারা ইউথ আছেন তাদের জন্য। কিন্তু কথা হচ্ছে বোঝার জন্য আজকে এই যে ছাত্র সমাজকে এই কারণেই এরকম একটা প্ল্যাটফর্ম আজকে আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা জায়গায় এখনো উনি বলে থাকেন প্রায়শই যে যারা এই যুব সমাজ আছে, এই যুব সমাজে যার বাড়িতে কেউ রাজনীতির সাথে যুক্ত না, এমন ব্যক্তি এই ধরনের যুব সমাজ থেকে একজনকে, অ্যাটলিস্ট একজনকে, কারণ অনেক সময় দেখা যায় তার বাবাও রাজনীতিতে ছিলেন, তার বোনও ছিল, এরকম ইত্যাদি থাকে। উনি বলছেন যার রাজনীতির কোনো ধারে কাছেও নেই এইরকম লোককে আমার আনতে হবে সমাজ থেকে। আমরা জানি যে রাজীব বাবু বলছিলেন একটু আগে যে রাজনীতির সাথে কেউ আসতে চান। আমি নিজেও রাজনীতিতে ডাইরেক্টলি আমি ছিলাম না, রাজনীতির বিষয়টাই আসে। এবং সেটা আমরা যে ধরনের রাজনীতি আমরা দেখেছিলাম, সেই রাজনীতি হচ্ছে যে অন্যান্য পার্টির যে রাজনীতির যে সংগ্রাম, সেই রাজনীতির সংগ্রাম আমরা দেখে এসেছি। কিন্তু এই যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য, রাজ্যের জন্য আমাদের চিন্তা করতে হবে, এই ধরনের যারা লিজেন্ড ব্যক্তি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল, যারা এখানে আপনারা দেখেছেন যে আমাদের পার্টির কোনো প্রোগ্রাম হলে ভারত মাতাকে প্রথমে আমাদের সম্মান জানাতে হয়, পণ্ডিত দীনদয়ালজি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়ে তারপর কিন্তু আমরা কথা বলি। কারণ ওনারা আমাদের দেখিয়েছেন কিভাবে আমাদের বাঁচতে হবে আগামী দিন, এবং কিভাবে দেশ বাঁচবে, কিভাবে আমাদের এই রাজ্যকে বাঁচাতে হবে। তো এর জন্য আজকে আমাদের এই যে সমাবেশ, সেটা খুব অত্যন্ত প্রয়োজন। আমার মনে হয় যে এখানে বিশদভাবে আলোচনা করেছেন আমার পূর্ববর্তী বক্তারা। আজকে এখানে এই যে জেনজি একটা নতুন, প্রতিদিনই আমরা নতুন নতুন জিনিস শুনি, জেনজি অদ্ভুত। আমাদের যুব সমাজের জন্য আজকাল কি ককরোচ পার্টি একটা শুরু হয়ে গেছে, ককরোচ পার্টি। 800 পার্টি কদিন আসবে জানি না কবে আসবে। অদ্ভুত অদ্ভুত ঘটনা, দেশের সাথে সম্পর্ক নয়, আমাদের সংস্কৃতির সাথে যুক্ত নয়। এবং এগুলোর পেছনে কিন্তু দেখা যায়, আমি মনে আছে যে দিল্লিতে জিজ্ঞেস করছে যে তুমি কেন এসেছো ভাই এই যে প্রোগ্রাম ইয়েতে, এই যে আন্দোলন করছো? বলে না, আমরা পদত্যাগ চাই। কার পদত্যাগ চাই? বলে ধর্মেন্দ্র সাহার পদত্যাগ চাই। তো ধর্মেন্দ্র সাহা জানেই না ধর্মেন্দ্র আর আমাদের ধর্মেন্দ্র প্রধান নাকি অমিত শাহ। তো এইরকম আরেকজন বলছেন যে আমরা কার পদত্যাগ চাই? বলে আমরা অমিত প্রধানের পদত্যাগ চাই। তো এই যে অবস্থাটা চলছে যে আমরা কিছু না জেনে আমরা হঠাৎ করে আমরা ইমোশনাল, ইয়ং জেনারেশন, নিজেকে যদি আমরা কনসেন্ট্রেট করি, যারা আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে, খালি ওদেরকেও যদি আমরা ফলো করি, তাহলে আমাদের মেন্টাল যে কন্ডিশনটা, সেটা কিন্তু অনেক বেশি, আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু সবসময় ভাইব্রেশন, আর খারাপের দিকে কিন্তু যাওয়ার একটা প্রবণতা থাকে। এটা যে কোনো বিষয়ে, আমি যে বিষয়টা আমি বলছিলাম যে 70-71 সনে আমরা দেখেছি এখানে যে যারা বোম মারতে পারত, যারা কি বলতো যে লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন, ওয়ালে লেখা থাকতো। আর নেতাদের ছেলে মেয়েদের সব বিদেশে পড়াচ্ছিল, এইসব কমিউনিস্টদের, সবাই আমরা সবাই জানি। আর সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে বলছে স্কুল কলেজ ছেড়ে রেড বিপ্লব, রক্ত বিপ্লব করার জন্য। আরে দেশ তো স্বাধীন হয়েছে, আবার কিসের বিপ্লব? এখনো চলছে। এখন তো আবার দেখা যাচ্ছে যে আরবান নকশাল, তারাও কিন্তু অনেক সময় ধরনের, এবং বোঝা যাবে না কিন্তু এমন ভাবে তারা কিন্তু খুব প্রাজ্ঞ এবং তাত্ত্বিক লিডার হয়, কিন্তু ভেরি টাফ কিন্তু ওদেরকে চেনা। যেভাবে আমরা দেখেছি আজকাল দেশের যারা আমাদের নাগরিকরা আছেন, আমরা কনভার্সনের রাজনীতি আমরা দেখেছি অনেকভাবে, কিভাবে তাদেরকে, অনেক সিনেমা হয়েছে আপনারা সবাই জানেন। তো একটু বি কেয়ারফুল, সাবধানে থাকতে হবে। আমাদের সংস্কৃতি এত বেশি স্ট্রং, ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। খালি জেনজি করলে হবে না। আসল জেনজির যে আসল উদ্দেশ্য, সেটা হচ্ছে যুব শক্তির সৃজনশীলতা। সেটা আমাদের যত বেশি, আমরা বিবেকানন্দজি বলছেন যে যদি অন্তরের বিকাশ যত বেশি করা যাবে, তত বেশি আমরা নিজেদেরকে চিনতে পারবো
উই আর বর্ন ফর আদার্স, নট ফর আওয়ারসেলফ। আমরা কি করি যে আমি আমার জন্য, আমার ঘরের নিজের জন্য এইসব চিন্তা করি, কিন্তু দেশের জন্য যে চিন্তা করা, যখন এই বিষয়টা আসবে, আজকে সেই প্ল্যাটফর্ম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দিয়েছেন। প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতি সমেত আমাদের যে জিনিসগুলো আমাদের দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা, তাদের সম্পর্কে আমরা যদি জানি, তাকে বেস করে তার মধ্যে এডিশন অল্টারেশন করে আরো কিভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের আগামী দিনের যে নেক্সট জেনারেশন, তাদের জন্য আমরা কি করতে হবে, তার গেটওয়ে আমাদের বানাতে হবে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি এই কথাটা বলবো, আজকে এরকম একজন মহান দেশপ্রেমী এবং শিক্ষাবিদ এবং বিশিষ্ট সংসদীয় নেতা এবং একটা দূরদৃষ্টি সম্পন্ন এক রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা আমি নিবেদন করছি। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনায় কি কি কাজ করছেন, কাশ্মীর নীতি এবং ধারা 370 বা 35-এ, সেটা আমার পূর্ব বক্তা বলেছেন যে একই দেশের মধ্যে আলাদা মিশন, আলাদা বিধান এবং আলাদা প্রধান, সেটা কি করে হবে? নেই চ্যালেঞ্জে নাড়া দিয়েছেন। এবং কাশ্মীরে যেতে গেলে পারমিট লাগে, আরে আমাদের দেশ, অথচ সেখানে পারমিট নিতে হবে। উনি জেনে শুনে উনি গেলেন, এবং এটাতে কিন্তু পরিষ্কার যে আজকে উনার যে মৃত্যু হয়েছে, এই মৃত্যু কি করে সম্ভব হলো? ইচ্ছে করলে আমি এখন একটা জায়গায় পারমিট যদি আমার লাগে, তাহলেই উনাকে তো ইন্ডিয়াতে অ্যারেস্ট করতে পারতো। ইন্ডিয়াতে কেন অ্যারেস্ট করা হয়নি? তাহলে ওনাকে ইচ্ছে করে যেতে দেওয়া হলো। আমার এখন যদি আমি বাংলাদেশের আমি যাই, আমি পাসপোর্ট ছাড়া যদি যাই, আমাকে তো এখানে 18-এর মধ্যে আটকে দেবে। আমাকে বলে যাও তুমি, আর ওইখানে যদি বাংলাদেশের যদি ওরা অ্যারেস্ট করে, তাহলে ইচ্ছাকৃতভাবে আমি দিলাম, তো ওখানে ইচ্ছে করে দিয়েছে, ভিতরে গেছে, ওখানেই আটকাতে পারতো। এবং আমার পূর্ববর্তী বক্তারা এই কথাটা বলেছেন যে উনার যে এই এক দেশ, এক বিধান, এক প্রধান, এক নিশান, অখণ্ড ভারতের কথা বলছেন। আজকে ফ্র্যাগমেন্টেড ওয়েতে আজকে বহু জায়গায় কতভাবে এক একবার চেষ্টা করে যে এই দেশ টুকরে টুকরে ভেঙে, কত রকমের নারা আমরা দেখেছি। আজকে কাজে এগুলো এখনকার যারা ছেলে মেয়েরা, তাদের বুঝতে হবে, গণপ্রয়োজনা না থাকিলে জনগণের কিছুই থাকে না। এগুলো দেখতাম আমরা, কি বলতো ওই যে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান, বন্দুকের নল থেকে মানে রাজনীতির উৎস, কি ধরনের মানে কথাবার্তা আমরা শুনতাম। এই যে আমাদের যে নর্মাল থাকাটা অসম্ভব, আমাদের যে সবসময় ওই বয়সে, যখন তোমাদের বয়স ছিল, আমরা মনে করতাম আরে এই ধরনের তাত্ত্বিক কথা বলছে, হয়তো বা ঠিকই। তা আমার মতো যারা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে, তাদের তো জীবন শেষ গেল। তো শেষ পর্যন্ত এইবার এই যে নকশাল, এই নকশালকে জেরো নকশাল, মাননীয় হোম মিনিস্টারজি বলেছিলেন যে আমি জেরো নকশাল, জিরো টলারেন্স এবং নকশাল মুক্ত, যে আজকে আমাদের এই যে রায়পুর বা আমাদের যে উত্তরাখণ্ড না, আমাদের ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, ইভেন আমরা এই মহারাষ্ট্র পর্যন্ত যেভাবে এটাকে নির্মূল করেছেন, আমরা বলতে পারি নকশাল মুক্ত ভারতবর্ষ এখন। কিন্তু তারপরেও যখন যেভাবে ওনাদেরকে মানে মানে ওদেরকে শেষ করা হলো, আমাদের বন্ধু যারা আছেন বর্তমানে, যারা কমিউনিস্ট করেন, এই ত্রিপুরার যে 35 বছর আগে তো বলছেন, ওদের সাথে আলোচনা করলেই পারতো, এইভাবে মারাটা ঠিক নয়। আপনারা ভাবুন, তারপরেও বলছে ওদের মারা উচিত হয়নি। আরে বারবার ওনাদেরকে আহ্বান করা হয়েছে, আপনারা আসুন, টেবিলে বসুন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা এই যে বর্তমান বাস্তবায়ন, আমি বলবো যে এটাকে ইমপ্লিমেন্টেশন কে করবো,
70 বছর আগে যেটা আমার পূর্ব মুক্তিযোদ্ধা বলেছেন যে বীজ রোপণ করেছেন, সেটা আজকে 370 এবং 35-এ সেটাকে বাতিল করলো। জম্মু অ্যান্ড কাশ্মীরে শান্তি এসছে, মানুষ খুশি সেখানে। আবার নতুন ভাবে জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রচুর পর্যটন সেখানে যাচ্ছে এবং প্রচুর ঘটনা আছে যেগুলো মানে আপনারা সবাই জানেন যে পণ্ডিত যারা কাশ্মীরি পণ্ডিত তাদেরকে কিভাবে খুন করা হয়েছিল। এবং এই ভাবনার উপর ভিত্তি করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথমে কিন্তু উনি রাজি ছিলেন না দেশ ভাগ হোক, প্রথমে রাজি হননি, কিন্তু যখন নোয়াখালীর রায়ট এবং গ্রেট ক্যালকাটা কিলিংস হলো, সবাই আমরা গ্রেটার ক্যালকাটা কিলিংস নামে পরিচিত, তখন উনি ভেবেছেন যে অসম্ভব, ওদের সাথে থাকা যাবে না, এই কঠোর যারা মুসলিমরা আছেন তাদের সাথে থাকা যাবে না। উনি তখন বললেন যে ভারত ভাগ করার আগে আগে বাংলা ভাগ করতে হবে। আজকে ওয়েস্ট বেঙ্গলে আজকে কি অবস্থাটা ছিল, আজকে আমার মনে আছে, আজকে ওয়েস্ট বেঙ্গলের যদি বলবো যে সৃষ্টি করেছেন, সেটা সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং আমার মনে আছে যখন ইলেকশনে ক্যাম্পেইন করতে গেলাম, অনেক জায়গায় গেছি আমরা প্রায়শই ওয়েস্ট বেঙ্গলে যেতাম, কলকাতায় যাই, কিন্তু এইবার যখন ওয়েট টেকিং এ গেলাম, যখন এয়ারপোর্ট থেকে নামলাম, এটা মনের মধ্যে এরকম একটা শান্তি লাগছিল যে মনে হচ্ছে যে আমাদের রাজ্য, আমাদের দেশের কাছে আমরা এসেছি, একটা স্বাধীনতার যে একটা হাওয়া, সেই ইয়েটা শুধু আমার না, আমি তো একটা কি বলতে আইনটা সারা ভারতবর্ষ তাকিয়ে দিয়েছিল। আমি গত পরশুদিন আমি ভোপালে গিয়েছিলাম, সেখানে মাঝখানে বাঙালি যারা আছেন, আপনারা জানেন বাঙালিরা কিন্তু যেই জায়গায় যে একটা অ্যাসোসিয়েশন বানিয়ে দেবে, সেখানে আমি গিয়েছিলাম। আমরা বললাম আমাদের ত্রিপুরা একজন ডাক্তারবাবু আমার সমস্যা যে এখনকার যে প্রযুক্তি এবং ডেটার যুগ, এখন এআই এর যুগ, সেটাকে কিভাবে ব্যবহার করবে। আজকে আমরা বই খালি পড়াশোনা করতাম, এটা ইমাজিন করতাম, এখন 3 ডাইমেনশনাল, যদি বায়োলজির স্টুডেন্ট এখানে কেউ থাকে, 3 ডাইমেনশনাল অ্যানাটমি করতে গেলে সমস্ত 3D মাধ্যমে আমরা সবকিছু দেখতে পারি, কোথায় নার্ভ আছে, কোথায় ব্লাড ভেসেল আছে, কত সুবিধে। তো এখন পুরো দুনিয়াটা হাতের মুঠোয়, সেটা যদি ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি। আমার এক সময় খুব ভালো লাগে ত্রিপুরার ছেলে মেয়েরা এখন যখন আমাদের দেখা যায় যে মক পার্লামেন্ট যখন হয়, ত্রিপুরার ছেলে মেয়েরা এত সুন্দরভাবে সেখানে যখন তাদের পারফরমেন্স দেয়, নিজেদেরকেও খুব গর্ববোধ করি আমরা যে আমাদের ফিউচার রেডি আছে। কিন্তু একজন দুজন হলে হবে না, সমষ্টিগতভাবে সবাই যদি এটাকে আরো সেটাকে মুক্ত করে, আরো স্ট্রেংথেন করে, তাহলে আমাদের পক্ষেও সুবিধা হবে। এখানে সেলফ লার্নিং এর যে বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে নিজেদেরকে সেলফ লার্নিং, সেলফ মেড পার্সন, এটাও করতে হবে। টিচাররা পড়াবে ঠিকই, কিন্তু নিজেরও চিন্তা ভাবনা করতে হবে যে আজকের যে সাবজেক্ট, প্রতিটা সাবজেক্ট ইনসাইট যেতে হবে। সেটা স্টার্ট আপ ও উদ্ভাবন, ইনোভেশন, মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্টার্ট আপ যে বিষয়টা বলছেন যে ইউ শুড নট বি জব সিকার, ইউ শুড বি জব ক্রিয়েটার। আমরা নিজেরাই জানি না যে আমি ইচ্ছে করলে নিজেই মানে জব ক্রিয়েশনের জন্য আমি কাজ করতে পারি। খালি চাকরি নাই, আর চাকরি তো সেটা হবে, কিন্তু চাকরির বাইরেও আমি ইচ্ছে করলে যে অনেক কিছু করতে পারি। তার জন্য স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া এই সুযোগগুলো কিন্তু দিয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় যে আমাদের সংস্কৃতি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ঐতিহ্য, সেটাকে কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, সমস্ত মানুষের কাছে। আমি নিজে যখন বাইরে পড়তাম, আমি একটা গ্রামে আমি গিয়েছিলাম বিহারে, সেখানে আমি একটা কথা বলছি, সেখানে লং তরাই কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে।